Hello viewers, Assalamu alaikum. Welcome to the legal tutorial based on MCQ for the Bar Council exam. Today we will discuss on the Bar Council exam MCQ part 6. ইতিপূর্বের আলোচনার পরবর্তী ধারাবাহিক আলোচনায় সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, একতরফা বা এক্স পার্টি ডিক্রি হলে বিবাদীর প্রতিকার কি? উত্তর হচ্ছে ডিক্রি রদের আবেদন। এখানে কিছু আলোচনা না করলেই নয়, ডিক্রি রদের আবেদন কিভাবে করবেন সে সম্পর্কে। ডিক্রি সম্পর্কে অবগত হওয়ার 30 দিনের মধ্যে ডিক্রি রদের আবেদন করতে হবে, একটি কন্ডিশন। নেক্সট হচ্ছে 96 ধারায় উচ্চ আদালতে ডিক্রি রদের জন্য আপিল আবেদন। আদেশ 47 বিধি 1 অনুযায়ী একতরফা ডিক্রি রদের আবেদন। বাদী প্রতারণামূলকভাবে সমন গোপন করে একতরফা ডিক্রি পেলে জ্ঞাত হওয়ার তারিখ থেকে 3 বছরের মধ্যে ডিক্রি রদের মোকদ্দমা দায়ের করতে হবে। এই তামাদি সময়সীমাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। একতরফা ডিক্রি হলে বিবাদী যে প্রতিকার পাবেন, অর্থাৎ বিবাদী যে ডিক্রি রদের জন্য আবেদন করবেন, এই আবেদনটা কখন, কিভাবে, কত দিনের মধ্যে করা যাবে সে সম্পর্কে। তো এক কথায় এমসিকিউর জন্য উত্তর হচ্ছে একতরফা ডিক্রি হলে বিবাদীর প্রতিকার কি? উত্তর হচ্ছে ডিক্রি রদের আবেদন। নেক্সট কোশ্চেন, সমন বিনা জারিতে ফেরত আসার কত দিনের মধ্যে বাদীপক্ষ পদক্ষেপ না নিলে মোকদ্দমা খারিজ হয়? এখানে উত্তর হচ্ছে 3 মাস, অর্থাৎ 3 মাসের মধ্যে যদি পদক্ষেপ না নেয় তাহলে মোকদ্দমা খারিজ হবে। সুতরাং উত্তর হচ্ছে 3 মাস। নেক্সট কোশ্চেন, একতরফা মোকদ্দমা খারিজ বা ডিসমিস বা মোকদ্দমা খারিজ কত ধারায়? অর্থাৎ একতরফা মোকদ্দমা খারিজ, এক্স পার্টি মোকদ্দমা খারিজ। উত্তর হচ্ছে আদেশ 9 এর বিধি 3 ও 8। নেক্সট কোশ্চেন হচ্ছে তদবিরের অভাবে খারিজ আদেশ রদ বা রহিত করার সর্বোচ্চ খরচ কত? উত্তর হচ্ছে 1000 টাকা। তদবিরের অভাবে খারিজ আদেশ রদ বা রহিত করার সর্বোচ্চ খরচ 1000 টাকা। পরবর্তী প্রশ্ন, মোকদ্দমা খারিজের সিদ্ধান্ত কি? উত্তর ডিক্রি, অর্থাৎ মোকদ্দমা খারিজের যে সিদ্ধান্ত সেটা হবে একটা ডিক্রি হিসাবে বিবেচিত হবে। নেক্সট কোশ্চেন, পুনর্বহালের আবেদন নামঞ্জুর হলে কি করবেন? উত্তর বিবিধ আপিল, অর্থাৎ পুনর্বহালের জন্য আবেদন করা হলে সেটা যদি নামঞ্জুর হয় তাহলে বিবিধ আপিল করতে হবে। নেক্সট কোশ্চেন, ছানি মোকদ্দমা কত ধারায়? উত্তর আদেশ 9 এর বিধি 4, 9 এবং 13। ছানি মোকদ্দমার বিষয়টা খেয়াল রাখতে হবে। ছানি মোকদ্দমা আদেশ 9 এর বিধি 4, 9 এবং 13, এই 3টি বিধিতেই 3টি কারণে 3 ভাবে ছানি মোকদ্দমা করতে হয়। এই 3টি হচ্ছে আদেশ 9 এর 4, 9 এবং 13 বিধি। পরবর্তী প্রশ্নগুলোতে এই বিষয়টা ক্লিয়ার হবে। পরবর্তী প্রশ্ন, বাদী বিবাদী অনুপস্থিতির জন্য মোকদ্দমা খারিজ হলে ছানি মোকদ্দমা কত ধারায়? অর্থাৎ উত্তরটা হচ্ছে এখানে আদেশ 9 এর বিধি 4, যেটি আমরা পূর্বের প্রশ্নেই পড়েছি যে ছানি মোকদ্দমার জন্য আদেশ 9 এর 3টি বিধি 4, 9 এবং 13, এই 3টির 4 নাম্বার বিধিতে বলা হচ্ছে যে বাদী বিবাদীর অনুপস্থিতির জন্য মোকদ্দমা খারিজ হলে যে ছানি মোকদ্দমা করা হবে এটি বিধি 4 আদেশ 9 এর 4 নাম্বার বিধিতে। নেক্সট কোশ্চেন, বাদী অনুপস্থিত এবং বিবাদীর উপস্থিতির জন্য মোকদ্দমা খারিজ হলে ছানি মোকদ্দমা কত ধারায়? আদেশ 9 এর 9। এখানে বলা হচ্ছে বাদী অনুপস্থিত কিন্তু বিবাদী উপস্থিত, তাহলে আদেশ 9 এর বিধি 9। বাদী বিবাদী উভয় পক্ষ অনুপস্থিত হলে আদেশ 9 এর 4 বিধিতে ছানি মোকদ্দমা, আর বাদী অনুপস্থিত কিন্তু বিবাদী
উপস্থিত, এই ক্ষেত্রে হবে আদেশ ৯ এর বিধি ৯ অনুযায়ী সানি মোকদ্দমা। ওকে, চলে যাই পরবর্তী প্রশ্নে। আদি এখতিয়ার সম্পন্ন আদালতের একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? উত্তর আপিল। আবার বলছি, আদি এখতিয়ার সম্পন্ন আদালতের একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? উত্তর হচ্ছে আপিল। আমরা ইতিপূর্বের টিউটোরিয়ালে হয়তোবা শুনেছি বা শিখেছি আদি এখতিয়ার সম্পন্ন আদালত কোনগুলো। যেই আদালতের মূল মামলা গ্রহণের এখতিয়ার রয়েছে বা আইনগত ক্ষমতা রয়েছে তাদেরকে বলা হয় আদি এখতিয়ার সম্পন্ন আদালত। আর এই আদি এখতিয়ার সম্পন্ন আদালত যেমন সহকারী জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, এই আদালতগুলোর আদি এখতিয়ার সম্পন্ন আদালত। এই আদালতগুলোর একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের অর্থাৎ যিনি এই ডিক্রি মানতে রাজি নন তার প্রতিকার হচ্ছে আপিল। নেক্সট কোশ্চেন, সানি মোকদ্দমার সিদ্ধান্ত কি? উত্তর আদেশ। সানি মোকদ্দমার যে সিদ্ধান্তটা হবে সেই সিদ্ধান্ত আদেশ হবে, এটি ডিক্রি নয়, আদেশ। নেক্সট কোশ্চেন, সানি মোকদ্দমার খারিজ হলে কি করবেন? সানি মোকদ্দমা খারিজ হলে কি করবেন? উত্তর বিবিধ আপিল। যেহেতু এটি সানি মোকদ্দমার সিদ্ধান্তটি যেহেতু ডিক্রি নয়, এটি একটি আদেশ, সেহেতু সরাসরি এটাকে আপিল করা যাবে না, এটা বিবিধ আপিল করতে হবে। নেক্সট প্রশ্ন, পক্ষগণের জবানবন্দি কত ধারায়? আদেশ 10। আদেশ 10-এ পক্ষগণের জবানবন্দি সম্পর্কে। নেক্সট কোশ্চেন, পক্ষ বা পক্ষের সাক্ষীর জবানবন্দি কিভাবে হয়? মৌখিকভাবে। উত্তর মৌখিকভাবে। পরবর্তী প্রশ্ন, বিচারক কর্তৃক জবানবন্দির সারমর্ম লিখিত অবস্থায় আনতে হবে কেন? উত্তর, কারণ ইহা নথির অংশে পরিণত হবে। কারণ এই জবানবন্দিগুলো বিচারক লিখিত অবস্থায় আনবেন, কারণ হচ্ছে এই লিখিত পেজগুলো পরবর্তী পর্যায়ে নথির একটি অংশ হিসাবে পরিণত হবে, এই কারণে লিখিত অবস্থায় আনতে হবে। পরবর্তী প্রশ্ন, আইনজীবী কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে বা অসমর্থ হলে কি হবে? উত্তর, আদালত মোকদ্দমা স্থগিত রেখে সংশ্লিষ্ট পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিবেন। পরবর্তী প্রশ্ন, ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ প্রাপ্ত ব্যক্তি যৌক্তিক কারণ ব্যতীত হাজির না হলে কি হবে? আদালত তার বিরুদ্ধে রায় দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন, বিচার্য বিষয় কত ধারায়? উত্তর, আদেশ 14। বিচার্য বিষয় আদেশ 14-তে আছে। পরবর্তী প্রশ্ন, বিচার্য বিষয় কি? উত্তর, এক পক্ষ কর্তৃক স্বীকৃত অপর পক্ষ কর্তৃক অস্বীকৃত প্রত্যেকটি বিষয় হলো বিচার্য বিষয়। অর্থাৎ এক পক্ষ কর্তৃক স্বীকৃত অপর পক্ষ কর্তৃক অস্বীকৃত, এরকম যে বিষয়গুলো হবে সেই প্রত্যেকটা বিষয় হবে বিচার্য বিষয়। বিচার্য বিষয় কত প্রকার? পরবর্তী প্রশ্ন, বিচার্য বিষয় কত প্রকার? উত্তর, 2 প্রকার। কি কি? তথ্যগত বিচার্য বিষয় ও আইনগত বিচার্য বিষয়। পরবর্তী প্রশ্ন, কত দিনের মধ্যে বিচার্য বিষয় প্রণয়ন করতে হবে? উত্তর, প্রথম শুনানি বা লিখিত জবাব দাখিলের 15 দিনের মধ্যে। শুধু দর্শক মণ্ডলী, এই সংখ্যাটি মনে রাখতে হবে, যদিও ছোট ছোট কিন্তু মনে থাকে না, বিধায় আমি আবার বলছি, 15 দিনের মধ্যে, অর্থাৎ প্রথম শুনানি বা লিখিত জবাব দাখিলের 15 দিনের মধ্যে যাহা আগে হয়, অর্থাৎ প্রথম শুনানি বা লিখিত জবাব দাখিলের 15 দিনের মধ্যে যেটা আগে হবে, প্রথম শুনানির পরে যদি 15 দিনের আগে হয় অথবা লিখিত জবাব দাখিলের পর যেটি আগে হবে সেই সময়টা এখানে বিবেচিত হবে বিচার্য বিষয় প্রণয়ন করার জন্য। পরবর্তী প্রশ্ন, একই মোকদ্দমায় তথ্যগত ও আইনগত বিচার্য বিষয় উদ্ভব হলে কি হবে? উত্তর, আদালত প্রথমে আইনগত বিচার্য বিষয়গুলি নিষ্পত্তি করবেন। পরবর্তী প্রশ্ন, বিচার্য বিষয় নির্ধারণ করা হয় কোন বিষয় থেকে? উত্তর, পক্ষগণের অভিযোগসমূহ, আর্জি জবাবের বা প্রশ্নমালার উত্তরের মধ্যে উত্থাপিত অভিযোগসমূহ, দলিলপত্রের বিষয়বস্তু, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে বিচার্য বিষয়
নির্ধারণ করা হয়। আমি আবার বলছি, পক্ষগণের অভিযোগসমূহ, আর্জি জবাবের বা প্রশ্নমালার উত্তরের মধ্যে উত্থাপিত অভিযোগসমূহ, দলিলপত্রের বিষয়বস্তু, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে বিচার্য বিষয় নির্ধারণ করা হয়। পরবর্তী প্রশ্ন, কখন বিচার্য বিষয় সংশোধন ও কর্তন করা যায়? উত্তর, ডিক্রি প্রদানের পূর্বে, আদালতের প্রয়োজন অনুসারে, যে কোনো সময়। অর্থাৎ ডিক্রি প্রদান করার পূর্ব পর্যন্ত আদালতের প্রয়োজন অনুসারে যে কোনো সময় বিচার্য বিষয় সংশোধন ও কর্তন করা যাবে। পরবর্তী প্রশ্ন, কখন বিচার্য বিষয় কর্তন করা যায়? উত্তর, ডিক্রি প্রদানের পূর্বে, যে কোনো সময় আদালতের কাছে ডিক্রি ভ্রান্তভাবে প্রণীত হয়েছে বলে মনে হলে। এই প্রশ্ন দুটি অলমোস্ট সেম, সুতরাং আমরা এক কথায় বলতে পারি বিচার্য বিষয় সংশোধন ও কর্তন করা যাবে ডিক্রি প্রদানের পূর্ব পর্যন্ত যে কোনো সময়, তবে এটা আদালতের প্রয়োজন হলে সেই প্রয়োজন অনুসারে এটা করা যাবে। ধন্যবাদ সুধী দর্শক মণ্ডলী, আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। তবে একটি কথা আবারও বলছি, যদি আপনি স্যাটিসফাই হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।